আমরা এই ডাকসু নির্বাচনে সরাসরি কোনো দলের পক্ষে যেতে চাইনি। ডাকসু নির্বাচনের আগে আপনাদের যে ক্যাম্পেইন, এই গেল 1 মাস ব্যাপী, এই ক্যাম্পেইনে আপনারা একটা জিনিস পরিষ্কার করেছেন যে এই দেশকে আপনারা আবার সেই আওয়ামী লীগের মতো বিভাজনের রাজনীতির দিকে ঠেলে দিতে চান। আমার তো ভাই বিএনপি নাই, জামাত নাই, আমি তো কোনো দল করি না। আমার দল একটা, আমি আগে বলেছি আমি এন্টি ইন্ডিয়ান। আপনি সেই ইন্ডিয়ানকে যখন, ইন্ডিয়ান ন্যারেটিভকে যখন আপনি প্রতিষ্ঠিত করতে চাবেন, আপনি যেই হন, আমার বাপ হইলেও আমার যায়ও না আসেও না, আমি তার বিরুদ্ধে অবস্থান নেব। যা মন চায় করতে পারেন, মায়েরা ফেলতে পারেন, যা মনে চায় করেন, কোনো সমস্যা নেই। এই যে নির্বাচনে দেখেছেন না, সাদিকের পক্ষে অবস্থান নিয়েছে শেষ পর্যন্ত। বলি, নির্বাচনটা শেষ হওয়ার পরে আজকে 4-5 দিন হলো, সাদিক কায়েম এখন পর্যন্ত 1 মিনিট সময় পায়নি আমার একটা কল দিতে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় যেখানে ছাত্র শিবিরের নাম শুনলে পাখির মতো গুলি করে মেরে ফেলা হয়, অথচ অতিথি পাখি যারা আছে সে সকল অতিথি পাখি মারলেও তাদের বিচার হয়, কিন্তু ইসলামী ছাত্র শিবির যে করে তাকে যদি পিটিয়ে মেরে ফেলা হয় তারপরেও তার বিচার হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা ইসলামী ছাত্র শিবির একটি পূর্ণাঙ্গ প্যানেল দিতে পেরেছি। সেই প্যানেলে আমরা 25 জনের মধ্যে 20 জন আলহামদুলিল্লাহ জয়লাভ করতে পেরেছি। সৎ মানুষেরা দেশ পরিচালনা করলে 5 বছরে সোনার বাংলাকে সোনার দেশ বানানো সম্ভব বলে হিজাব হিজাব স্লোগান আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এজিএস পাশ করেছে হিজাব পরা মেয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুন নাহার বিজয়ী হয়েছেন সদস্য পদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4টি মেয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 6টি মেয়ে, টোটাল 10টি মেয়ে ছাত্র শিবির থেকে 2টা বিশ্ববিদ্যালয়ে বিজয়ী হয়েছে। জামাতে ইসলাম একটা চিতাবাঘ। জামাতে ইসলাম একটা চিতাবাঘ। কে কথাটা বলছে জানেন? সাবেক রাষ্ট্রদূত ভারতের। চিন্তায় বইরা গেছে তো, মিটিং এ বসে গেছে। কি হইল এটা, কেমনে হইল? শিবিরের উত্থান, এটা তারা মাইনা নিতে পারতেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, খেলা কিন্তু এবার জমে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভাষণগুলো এবার জাতির উদ্দেশ্যে দিচ্ছে, ভারত থেকে শুরু করে কিন্তু পুরো বিশ্ব এবার কেঁপে উঠেছে এবং ভালোভাবেই লড়ে বসেছে। আজকের এই ভিডিওটা কিন্তু খুবই চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিষয় নিয়ে আলোচনা করেছে এবং তার পক্ষে যে কথাগুলো বারবার পেশ হচ্ছে, সেই বিষয়গুলো দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর। আশা রাখবো সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম লাইভ নিউজ দেখতে পছন্দ করেন এবং সবার আগে ভিডিওগুলো দেখতে চান, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে সবার আগে ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি মোবাইলের স্ক্রিন থেকে। ডাকসু শেষ হলো, এখন আপনাদেরকে কিছু কথা বলা জরুরি। আসন্ন সংসদ নির্বাচন আছে, সেই নির্বাচনে বিএনপির অবস্থা কি হবে, তাদের অবস্থান কি হবে, তাদের দলীয় যে পলিসি সেটা কেমন হবে, সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা দরকার। আমরা গেল 5 তারিখ থেকে, 5 আগস্টের পর থেকে যদি নাকি বিএনপির সভা সমাবেশ, বক্তব্য, স্লোগান এগুলো শুনি, তাহলে মনে হবে যেন একটা আওয়ামী লীগের স্লোগান শুনছি, একজন আওয়ামী লীগের মানুষের বক্তব্য শুনছি। মাওলানা ভাসানী বলেছিলেন যে দাদারা যখন তোমাদের প্রশংসা করবে তখন তুমি বুঝবা যে তোমার দেশের বিরুদ্ধে গিয়েছ। আপনাদেরকে আওয়ামী লীগ এই হেরে যাওয়ার পরে আওয়ামী লীগ যে পরিমাণে অনুশোচনা, যে মানে করুণা দেখাচ্ছে আপনাদের প্রতি, এটাতে বোঝা যাচ্ছে যে আপনারা এই দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আমরা এই ডাকসু নির্বাচনে সরাসরি কোনো দলের পক্ষে যেতে চাইনি। ডাকসু নির্বাচনের আগে আপনাদের যে ক্যাম্পেইন, এই গেল 1 মাস ব্যাপী, এই ক্যাম্পেইনে আপনারা একটা জিনিস পরিষ্কার করেছেন যে এই দেশকে আপনারা আবার সেই আওয়ামী লীগের মতো বিভাজনের রাজনীতির দিকে ঠেলে দিতে চান। আমার তো ভাই বিএনপি নাই, জামাত নাই, আমি তো কোনো দল করি না। আমার দল একটা, আমি আগে বলেছি আমি এন্টি ইন্ডিয়ান। আপনি সেই ইন্ডিয়ানকে যখন, ইন্ডিয়ান ন্যারেটিভকে যখন আপনি প্রতিষ্ঠিত করতে চাবেন, আপনি যেই হন, আমার বাপ হইলেও আমার যায়ও না আসেও না, আমি তার বিরুদ্ধে অবস্থান নেব। যা মন চায় করতে পারেন, মায়েরা ফেলতে পারেন, যা মনে চায় করেন, কোনো সমস্যা নেই। এই যে নির্বাচনে দেখেছেন না, সাদিকের পক্ষে অবস্থান নিয়েছে শেষ পর্যন্ত। বলি, নির্বাচনটা শেষ হওয়ার পরে আজকে 4-5 দিন হলো, সাদিক কায়েম এখন পর্যন্ত 1 মিনিট সময় পায়নি আমার একটা কল দিতে। এখন আমার এই ভিডিওটা দেখার পরে হয়তো শিবিরের জামাতে অনেকে তাকে হয়তো বলতে পারেন যে তুমি ইলিয়াসকে একটা কল দিতে পারতা। আমার সাদিক কায়েম যেই জায়গায় আছে, যেটা করছে, আমি এটা পছন্দ করি। সাদিক কায়েমের জন্য আরো দোয়া থাকলো, সাদিক কায়েম আরো অনেক উপরে উঠা যাক। সাদিক কায়েম যেই কাজ করছে, আমি তার ওই কাজে কোনো না কোনোভাবে সহায়তাই করবো। কিন্তু পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো, তার সাথে আমার জীবনে কোনোদিন কথা হবে না। তার দরজা আমার কাছে, আমি বিশাল প্রভাবশালী, ক্ষমতাশালী কিছু না, কিন্তু তার দরজা আমার জন্য সারা জীবনের জন্য বন্ধ। আমি জামাতের কাছ থেকে টাকা পয়সা নিয়ে, শিবিরের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপরে পক্ষে কথা বলিনি। এটা আমার শরীরের, মানে এটা আমার রক্তের মধ্যে, বলি না যে আমার রক্তের গ্রুপ হচ্ছে ইন্ডিয়া নেগেটিভ। আমার শরীরে আগুন জ্বলতে থাকে এই যে মুক্তিযুদ্ধের পালসার নিয়ে যখন কিনা কথাবার্তা বলে। এটা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, ইন্ডিয়া নিজে স্বীকার করেছে। পাকিস্তানিরা ইন্ডিয়ানদের হাতে লিখে দিয়ে গেছে, আমাদের ওখানে কারোর থাকতে দেওয়া হয় নাই, তারা জাতীয় সঙ্গীত বানিয়ে দিয়ে গেছে। এই ধন ফোন নিয়ে তারপরে আপনি বিশাল ফিরিতি ভালোবাসা ইস্যু করি আমি এই মুক্তিযুদ্ধের মধ্যে। এটা কোনো মুক্তিযুদ্ধ না, এটা ভারত পাকিস্তান যুদ্ধ, আমাদের এক দেশ থেকে আরেক দেশের হাতে লিখে দিয়ে গিয়েছে। এই 25-24 যে 5 আগস্ট, এটা হচ্ছে আমাদের বিজয় দিবস। আবার যদি সেই পিছনে যাইতে চান, তাহলে বারবার আপনাদের বিরুদ্ধে অবস্থান নেব। এইখান থেকে বের হয়ে আসতে হবে। আপনারা নির্বাচনগুলো থেকে মনে করেছিলাম শেখার চেষ্টা করছেন।
নির্বাচনের পরে আপনাদের বড় বড় নেতাদের কিছু বক্তব্য শুনলাম, শুনে যেটা মনে হলো যে আপনারা সামনের নির্বাচনে, আসন্ন নির্বাচনেও আমাদেরকে ঠেলে দিচ্ছেন জামাতের দিকে। যদি এটা হইতে থাকে সুস্পষ্টভাবে বলে দিচ্ছি, আমরা ঠিক আবার সেখানে চলে যাব। নির্বাচনে হারলেন, বললেন কারচুপি করা হয়েছে। ভাই, আওয়ামী লীগের মতো ডাকাতি করা সম্ভব এখানে। জোর করে যারা মন চায় তারা ডিক্লেয়ার করে দিবেন, ওই পরে মেকানিজম করবেন, সেটা হইতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভোট কারচুপি করা সম্ভব না। ডাকাতি করে নিয়ে আনতে পারে, রেজাল্ট নিয়ে আনতে পারে, ভোট মানুষ দিবে, যারটা সেই দিবে, এটা ঠেকানো সম্ভব না। ইভেন আওয়ামী লীগের সময় এটা সম্ভব হয়নি, সবাই ভোট দিয়েছেন, পরে যা তাদের মতো করে একটা রেজাল্ট তারা বলে দিয়েছে। এখন কারচুপি করে তারপর আর কথা বলে আপনারা সরে গেলেন। যদি কারচুপি হইতো তাইলে ছাত্র শিবিরের চাইতে ছাত্র দলের বেশি শক্তি, পুলিশের শক্তি এগুলি বেশি না? ওই ব্রাহ্মণবাড়িয়া থানার ওসি তিনি পোস্ট করেছেন ছাত্র দলের পক্ষে ফেসবুকে, একটা ফেসবুক পোস্টে দেখলাম। আপনাদের লোকজন তো বেশি, জামাতের লোকজন তো কম, আপনাদের সাথে পারতো না। আরেকটা হচ্ছে আওয়ামী লীগের লোকজন নাকি, চান্দা আব্বাস ভাই বলেছেন, চান্দা আব্বাস বলে যে আওয়ামী লীগের, ছাত্রলীগের সবাই নাকি শিবিরকে ভোট দিয়েছে। চান্দা আব্বাস ভাই, ছাত্রলীগের লোকজন যদি শিবিরে ভোট দিত তাহলে জগন্নাথ হলের মধ্যে 1200-র উপরে ভোট আবিদ আর মাত্র 10টা ভোট সাদিক পেত না। এটা প্রমাণ করে যে এই দাদারা এখনো পর্যন্ত সেই আওয়ামী লীগের দিকে তাকিয়ে আছে, এবং আওয়ামী লীগ আপনাদেরকে পছন্দ করেছে বলেই তাদের ছাত্র সংগঠন আপনাদেরকে ভোট দিয়েছে। দাদারা এবং ছাত্রলীগের সবার ভোট আপনারা পেয়েছেন। এই যা ভোট আপনারা পেয়েছেন এটা মাত্র ছাত্র দলের সক্রিয় কিছু লোকজন আছে, আর দাদারা আর আওয়ামী লীগ এই ভোটগুলি আপনাদের ডিপিআর জিএস প্রার্থীরা পেয়েছেন। কেন এরকম হইল? সেটার জন্য আপনারা এই দুইটা কারণ খুঁজে পেয়েছেন। আসল কারণ সেটা না। 5 তারিখের আগে ছাত্রলীগ এই বিশ্ববিদ্যালয়গুলোতে এমন কিছু নাই যেটা করে নাই, সেই একই কাজ আপনারাও করেন নাই। আপনাদের ছাত্র সংগঠন সেই একই কাজ করেছে যেটা ছাত্রলীগ করত। এই জন্য তো এতগুলো মানুষ মারা যায় নাই। এই দেশের ছাত্র সমাজ, সাধারণ মানুষ আগের রাজনীতি সহ্য করবে না। ছাত্র শিবির কি করেছে? তারা যখন দেখেছে যে তাদের এখানে থাকা সম্ভব না, তারা গুপ্ত রাজনীতির কৌশল বেছে নিয়েছে। তারা সেই হলে থেকেছে, ছাত্রলীগের পাশে থেকে থেকে তারা সেখানকার রাস্তাঘাট, অলিগলি, রাজনীতির ধরন, ছাত্রদের মনোভাব সবকিছু তারা বুঝেছে। বুঝে তারপরে 5 তারিখের পরপর তারা ছাত্রদের জন্য বাস, ছাত্রদের জন্য পানির ট্যাপ, ছাত্রদের আবাসনের সুযোগ সুবিধা, ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা কার কি আছে এই সমস্যা সমাধানের চেষ্টা করেছে। বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদে তাদের লোকজনকে বসানোর চেষ্টা করেছে। আপনাদের ছাত্র সংগঠন কি করেছে জানেন? টিএসসির চায়ের দোকান, শাহবাগের ফুলের দোকান, ওইদিকে নিউ মার্কেটের ফুটপাতের দোকানপাট, এগুলো থেকে চান্দা নেওয়ায় ব্যস্ত ছিল। কে কত খাবে সেটা থেকে। আপনাদের এই ছাত্রদেরকে দেখভালের জন্য আপনাদের যাকে দায়িত্ব দিয়েছেন মহামান্য তারেক রহমান সাহেব, তিনি এবং তিনার পুলিশ কর্মকর্তা স্ত্রী মিলে যে লুটপাট করেছে তারেক রহমান, আপনার সেই আগের আরেক গিয়াসউদ্দিন আল মামুন আপনার আশপাশে অনেকগুলো জড়ো হয়ে গিয়েছে। তার রেজাল্ট আপনারা এই ডাকসুতে পেয়েছেন। এখন যদি আপনারা মনে করেন যে না আমরা তো এই ইয়ে করেছে, কি বলে, কারচুপি আর ইয়ের কারণে আপনারা হেরে গিয়েছেন, এটা যদি মনে করে তারপরে ওইভাবেই যদি সামনে নির্বাচনে যেতে চান তাহলে ভুল করবেন। আপনাদের যে বয়ান এখন আপনারা শুরু করেছেন আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধ কেন্দ্রিক দুই দিকে বিভক্ত করে তারপরে আপনারা ক্ষমতায় চলে আসবেন, ওই ট্যাবলেট বাংলাদেশের মানুষ আর খাবে না। ভারতের বিরোধিতা করে জিতা যায় না, এটা এতদিন ধরে এই যে এক ন্যারেটিভ আপনারা বলতেন না, এই ন্যারেটিভ বাংলাদেশে আর চলবে না। এটা প্রমাণ হয়ে গিয়েছে ডাকসুতে। সরাসরি ভারতের বিরুদ্ধে অবস্থানে আমরা বলেই দিয়েছি। পাকিস্তানের প্রার্থী বলেছে আমি সাদিক কায়েমকে, খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। পাকিস্তানি স্বীকার করলো, অনেকে এটা নিয়ে আবার ওনাদের গ্রুপে ওনাদের ভেতরে আবার খুব কি করে কত সাহস, কত কিছু বললো। আমাদের মা বোনেদের 2 লক্ষ মা বোনকে তোর মারে পাকিস্তানিরা লাগিয়েছে রে, তোর মারে ইয়ে টেস্ট আন, তো কোন কোন মাকে বোনকে কার কার আওয়ামী লীগের কার কার মা বোনকে ধরে নিয়ে তারপর ই করছে নিয়ে আয়। বাট তারপরে তর্কের খাতিরে ই করি বাঁচার জন্য। এখন আমি যদি বলি যে পাকিস্তানের মিলিটারিরা আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে, ধর্ষণ এই কথা যদি বলি তাহলে তো বাংলাদেশের সব জারো যায়। আমি তো সেটা বলবো না, আমি এটা বিশ্বাসও করি না, আমি এটা জানিও না। তারপরেও কি বলি? জিতার জন্য বলি। আমার বাবা, আমার দাদা, আমার পূর্বপুরুষ সবাই রাজাকার ছিল। আমার বাবা, দাদা, চাচারা মিলে তোদের মা বোনদেরকে পাকিস্তানের ক্যাম্পে দিয়ে এসেছে, তোদের মা বোনদেরকে জিনিস প্রোটেকশন ছাড়া তারপর লাগিয়েছে, তোরা পয়দা হওয়া। এটা তো লস আছে, বলেন লস আছে। আমার বাপ রাজাকার থাকলে আমার ঘরে তো পাকিস্তানি আসে নাই। আমার বাপ তো আমার মারে নিয়ে দিয়ে আসবে, তোর মারে নিয়ে দিয়ে আসে, তোদের মাদেরকে নিয়ে দিয়ে এসছে। লাভজনক যেটা সেটা তো বলবে, লাভ কেনা বুঝে। আমি লাভজনক জায়গায় আছি, এই কারণে মাঝে মধ্যে বলি খুব খারাপ লাগে পাকিস্তানি। আরে বেটা পাকিস্তানি, তুই যে মানুষের যে পাকিস্তানি রাজাকার বলিস, পাকিস্তানে যায় নাই কোনোদিন। পাকিস্তানের রাজাকার যাদের বলিস তারা জানে তোদের হিন্দুস্তানের রাজাকাররা সবাই এখন হিন্দুস্তানে আছে, সব ওইখানে গিয়ে আছে। সমস্যা হইলেই দৌড় দিয়া তোরা ওইখানে যাস সারা জীবন। তোরা হচ্ছে দাদাদের পয়দা। এই দাদারা তোদেরকে বর্ডারের ওই পারে গিয়েছিলি, তারপর ওইখানে যাওয়ার পরে তোদেরকে প্রোডাকশন দিয়ে দিয়েছে, এখনো তোরা সেই রক্তের টান ভুলতে পারিস না। তো এই দাদাদের যেই রক্তের টানে যারা এই দেশে রাজনীতি করে তাদের সংখ্যা কিন্তু কম, খুব কম সংখ্যক লোকজন এই আপনাদেরকে ভোট দিতে পারবে, যাদের ভোট আপনারা নিতে চাচ্ছেন। এর বাইরে কিন্তু আর কারো ভোট পাবেন না। অতএব ওই ন্যারেটিভ থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। বিএনপি যদি মনে করে যে শুধুমাত্র আমরা আওয়ামী লীগের মতো এই পলিসি খাটায় তারপরে নির্বাচনে গিয়ে পাশ করে আসবো, তাহলে বিএনপিকে মাথায় রাখতে হবে তাদের অবস্থা, তাদের ভবিষ্যৎ এই আওয়ামী লীগের যা হয়েছে সেরকমই হবে। সিদ্ধান্ত আপনাদের, সিম্পল, খুবই সিম্পল ইকুয়েশন। যেটা আপনারা মেনে নিতে চান আপনাদের সিদ্ধান্ত।
জামাতে ইসলাম একটা চিতাবাঘ। জামাতে ইসলাম একটা চিতাবাঘ। কে কথাটা বলছে জানেন? সাবেক রাষ্ট্রদূত ভারতের। চিন্তায় পড়ে গেছে তো, মিটিং এ বসে গেছে। কি হইল এটা, কেমনে হইল? শিবিরের উত্থান এটা তারা মাইনা নিতে পারতেছে না, বসে গেছে মিটিং এ। আর জামাত আর শিবির কে বলছে একসাথে মিলায়া যে এরা হচ্ছে চিতাবাঘ। চিতাবাঘ কেন জানেন? চিতাবাঘের একটা স্বভাব আছে, ওই যে বসবে না, মনে করেন ক্ষুধার্ত পেট, কিন্তু একটা জায়গায় বসছে, ওর চোখের নিশানায় যদি কেউ আসে কোনো শিকার, তাহলে টার্গেট করবে। অন্য বাঘের মতো জঙ্গলে শিকার খুঁজে বেড়াবে না, মানে বৈশা থাকবে, শিকারকে তার চোখের সামনে আসতে হবে, তারপরে সে শিকার করবে এবং সিদ্ধান্ত নিবে কোনটাকে মারবে। সবটাকে যে ধরবে এমন না, এটা হলো চিতাবাঘের স্বভাব। এই জন্যই বলছে জামাতে ইসলাম, ছাত্র শিবির এরা হচ্ছে চিতাবাঘ। ওনারা বলছে, ওই যে সাবেক রাষ্ট্রদূত, থাম্বনেলে ছবি দিয়ে দিছি কিন্তু, উনি না শুধু, ওনার সাথে আরো অনেক বুদ্ধিজীবী বৈশা গেছে যে এইটা কি হইলো, এটা তো ভাবতে পারে নাই তারা। তারা তো ভরসা করছিল অন্যটা, তারা চাইছিল ওই যে জাতীয়তাবাদী ছাত্র দল পাশ কইরা আসবে, কিন্তু সেটা কেন হইল না, এটা তারা এতদিনে বুঝলো। দেখেন, আমরা কিন্তু সাধারণ লোক, আমরা কত আগে থেকে টের পাচ্ছিলাম যে সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, বদলে যাচ্ছে। সালাউদ্দিন সাহেব যখন বলল নির্বাচনে যদি কেউ না আসে সে মাইনাস হয়ে যাবে, কথাটা বলছে না ভাই? এখন দেখেন, এই যে জাকসুর নির্বাচন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কে বয়কট করলো? বয়কট করবে কারা? যারা নির্বাচনের পক্ষে ছিল না, তাদেরই তো বয়কট করার কথা। আর যারা বলছে নির্বাচনে না আসলে মাইনাস হয়ে যাবে, তারা যদি এখন বয়কট করে, এটা কি দেখতে ভালো লাগে? আর কখন বয়কট করলো? এই নির্বাচন শেষ হয় ওই সময় বয়কট করলো। এটা কি দেখতে ভালো লাগে ভাই? দেখতে ভালো লাগে না, আসলেই কিন্তু ভালো লাগে নাই। এখনো বুঝছেন, নির্বাচনের ফলাফল দেয় নাই। ওই যে সারা রাত লাগাইছিল ডাকসুর নির্বাচনে, ওইখানেও কিন্তু কিছু অঙ্ক করতে চাইছিল, ওইটা ফেল করছে। আবার এখানেও কিছু অঙ্ক হইতে পারে, এখানে অজুহাত দেখানো হয়েছে যেটা, সেটা অবশ্যই গ্রহণযোগ্য। দেখেন ভাই, প্রকৃতির একটা ব্যাপার আছে, নেচার কি চায়। এই যে দুনিয়াতে আমরা আসি, বাতাসে নিঃশ্বাস নিতেছি, ফ্রি অক্সিজেন নিতেছি, কিন্তু কিছু ব্যাপার তো চোখের সামনে ফুইটা উঠে, ওইটা বিচার করার ক্ষমতার জন্য মাথার মধ্যে মগজ দিছে। ওই মগজ দিয়ে তো আপনাকে চিন্তা করতে হবে, তাই না? যে ঘটনাটা কি। জাকসুর নির্বাচন এই যে কিছুক্ষণ টাইম স্থগিত আছে, থেমে আছে, ফলাফল দিচ্ছে না, এটার কারণ হিসাবে ওনারা বলছে যে একজন শিক্ষিকা মারা গেছেন। হ্যাঁ ভাই, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। কিন্তু আমি যেটা বলতেছিলাম, এই যে দুনিয়া থেকে অনেক কিছু শিকার আছে। দেখেন, ওনার ইন্তেকাল হইলো কখন? নির্বাচন চলাকালীন। কোথায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কি হয়েছিল? একজন সাংবাদিক ভাই কর্মরত অবস্থায় উনিও পৃথিবী থেকে বিদায় নিছে, আল্লাহ উনাকে বেহেশত নসিব করুক। এই যে দুইটা ঘটনা পর পর, এটার মানে কি জানেন? এটা একটা ইঙ্গিত যে এই নির্বাচনের সময় আসে নাই, বাড়াবাড়ি করিস না, আগে সব কিছু ঠিক কর, তারপরে নির্বাচনে যা। আগে রাস্তা ঠিক কর, রাস্তা ঠিক না কইরা রোড ম্যাপ দিলে কি হবে? ওই রাস্তা যায় এত গর্তের মধ্যে পড়বেন, যে গর্তের মধ্যে এখন পড়া গেছে। দেখেন, আজকে কিন্তু মির্জা ফখরুল সাহেব বলছে চাকসুর নির্বাচনে আমরা যাব কিনা ভাবতে হবে। ডাকসুর পর জাকসু, এরপরে চাকসু, রাকসু, অল নির্বাচন চলে আইছে, কিন্তু নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নেন নাই বলেই বলতেছেন যে আমরা যাব কিনা ওই চাকসুর নির্বাচনে ভাবতে হবে। আপনারাই বলেন নির্বাচনে না আসলে মাইনাস হয়ে যাইবা, আর আপনারাই বলেন এখন নির্বাচনে যাব কিনা ভাবতে হবে। অনেক রকম অজুহাত দেখাচ্ছে। ওনাদের সবচেয়ে বড় অজুহাত, বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলা এই যে ছাত্র শিবির ভিতরে ভিতরে তলে তলে দখল কইরা নিছে। এই যে তলে তলে দখল কইরা নিছে, তখন আপনারা উপরে উপরে কি করতেছিলেন? উপর দিয়া যা করিতেছিলেন তাহা তো তল দিয়াও করিতে পারিতেন, তল দিয়া কেন করিলেন না? এই রাজনীতি তো আপনারা নতুন না তো ভাই, 40-45 বছর তো পার হয়ে গেছে, আর ইনারা তো নতুন। নতুন ভাই, একেবারেই নতুন। আর ইনারা কেমন নতুন জানেন? ওনারা এই 77 সাল থেকে প্রতিদিনই নতুন হচ্ছে। এই যে আজকের দিন চলে গেল না, আগামীকাল আবার নতুন হয়ে যাবে। ওই যে বলে গুপ্ত গুপ্ত, হ্যাঁ, এই গুপ্ত জায়গায় কি থাকে? গুপ্ত ধন থাকে। ওই গুপ্ত ধন একটা একটা করে বাইরে হয়ে আসতেছে। যেমন শিশির মনির সাহেব, একটা গুপ্ত ধন আপনারা দেখতে পাইছেন। যেমন মির্জা গালিব সাহেব, যেমন মাসুদ সাহেব, এরকম 2-3টা তো দেখতে পাইছেন গুপ্ত ধন। আরো আছে ভাই, আরো আছে, সামনে আসতে থাকবে। সবচেয়ে বড় গুপ্ত ধন সাদিক কাইয়ুম। হায় হায়, এ তো আগুন আগুন জ্বালিয়ে দিবে। দেখেন কি মাথার ব্রেন, কত ঠান্ডা মাথায় চলাফেরা করতেছে। এ ভাই, এভাবেই চলাফেরা করতে হবে, অহংকার আনা যাবে না। ওই মধুর ক্যান্টিনে বসে চা খাইতে হবে, ওই রাস্তা দাঁড়ায় কথা বলতে হবে, গাড়িতে চড়ার দরকার নাই। আগে যেভাবে ছিলা ওইভাবেই থাকতে হবে। ওইভাবেই থাকলে সবার কাছে গ্রহণযোগ্যতা পাবা। আগামী নির্বাচন না, যত নির্বাচন আসবে তোমরাই পাস করবা। কারণ কি ভাই জানেন? আপনি কেমন পুরুষ এটা কে বলতে পারবে জানেন? একজন নারী। হ্যাঁ, আপনি কেমন পুরুষ এটা শুধু একটা নারী বলতে পারবে, আর কেউ বলতে পারবে না। আর নারীদের ভোট দেখেন, ছাত্রীদের ভোট কোন দিকে গেছে?
সাদেক কাইয়ুমের দিকে গেছে। এইটাতেই বুঝা নেন ও কেমন মানুষ। আর এই মানুষটাকে দেখাই দাদাদের বিচি কান্দে উঠে গেছে। হায় হায় হায়, এই তো দেখি আবার সেই মৌলবাদীর উত্থান। হ্যাঁ, ওই যে বলছিল মৌলবাদী, হ্যাঁ লন্ডন থেকে যেদিন মৌলবাদী বলছিল, এই মৌলবাদী শব্দটাকে এখানে জুনিয়ররা ক্যাশ করছে, কর্মীরা ক্যাশ করছে। ওইখানে ক্যাশ করতে যায় বলছে একটা শিবির ধর, আর এই কর, আরো অনেক রকম কথা। আর রাজাকার, আল বায়দার, স্বাধীনতা বিরোধী, ৭১-এর বিপক্ষের শত্রু, এদেরকে ভোট দেওয়া যাবে না। এই কথাগুলা বইলা মানুষের কাছে বুঝছেন খেলার পাত্র হয়ে গেছেন তো আপনারা। সত্যি সত্যি মানুষের মন কেন বুঝতে পারেন না? মানুষ নিয়েই তো আপনাদের উঠা বসা, মানুষ নিয়েই তো খেলা, তাই না? মানুষের মন বুঝতে হবে। মানুষ তো চাচ্ছিল নির্বাচনটা কিছুদিন পরে হোক, আগে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি চলে আসুক এবং কি সিস্টেমে নির্বাচন হবে। অতীতের সিস্টেমে গেলে তো আর কোনো চেঞ্জ আসলো না, নতুন বাংলাদেশ হইল না। তার মানে কি নতুন কিছু করতে হবে। ওই রোড ম্যাপটা তো তৈরি না কইরাই সবাই নির্বাচন করতেছিল। এবং দেখেন এই সরকার গঠন হওয়ার পরই নির্বাচন চাই যে শুরু হয়েছে, আজ পর্যন্ত ওই নির্বাচন চাই। এখন বলতেছে নির্বাচনে যাব কিনা, মানে চাকসুর নির্বাচনে যাব কিনা ভাবতে হবে, কারণ এখন শিবির নাকি সবকিছু দখল করে ফেলাইছে। তাহলে আপনারা কেন দখল করতে পারলেন না? আপনারাই তো 2 নম্বর শক্তি। 1 নম্বর শক্তি আওয়ামী লীগ, সবাই জানে। 2 নম্বর শক্তিকে বিএনপি। কে না জানতো আওয়ামী লীগের পতনের পর এই বিএনপি দেশ চালাবে? পাগলও জানতো, জানেন রাস্তার যে পাগল সেও জানতো। কিন্তু আজকে যায় ওই পাগলকে জিজ্ঞাসা করেন, এই পাগল তুমি বলো তো আগামীতে কি নির্বাচনে বিএনপি আসবে? পাগল দেখবেন নাচতে নাচতে বলবে ওনারা নির্বাচন পিছাবে। হ্যাঁ দেখেন এই যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা আসতেছে, এই নির্বাচনটা ওনারা পিছাইতে চাইবে। আমার মনে হয় এই জন্যই সরকারের পক্ষে থেকে ওই যে শফিক সাহেব বারবার চাপ দিয়া বলতেছিল নির্বাচন হবেই, তারই ক্ষমতা নাই নির্বাচন পিছাবে। এবং সালাউদ্দিন সাহেব বলতেছিল তারও ক্ষমতা নাই নির্বাচন পিছাবে, নির্বাচন হইতেই হবে। যারা নির্বাচনে না আসবে তারা মাইনাস হয়ে যাবে। মাইনাসে প্লাস হয়, এটাও তো মনে রাখতে হবে। ওনারা ওইটাকে প্লাস করে ফেলাইছে। হ্যাঁ, যেটাকে আপনারা মাইনাস করতে চাইছেন ওইটা প্লাস করে ফেলাইছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যে ফলাফল আসবে এটা পাবলিক এখন জানে, বুঝা ফেলাইছে পাবলিক কি হবে। ওই ডাকসুর মতো হবে, সব জায়গায় একই কাজ হবে। কারণ কি ভাই ব্রাদার জানেন, এই যে 5ই আগস্টের পর আমরা তো সারা দেশ নিয়ে খালি খুঁজে বেড়াইতেছি কোথায় কি ঘটতেছে। কিন্তু এই যে ছাত্রদের আবাসিক এলাকায়, এই যে ছাত্রদের হোস্টেল, এই হোস্টেলে কি ঘটতেছিল? ওইখানে তো ভাই অনেক ছাত্রলীগের ছেলে পেলে ছিল। সবাই কি ভাই খারাপ? নিশ্চয়ই সবাই খারাপ না। অনেকে জানেন ভর্তি হওয়ার জন্য, ভর্তির কারণে ছাত্রলীগে ঢুকে। যেমন আমি নিজে, আমার 3rd ডিভিশন ছিল, এই যে তিতুমির কলেজে ভর্তি হইতে পারতেছিলাম না, 3rd ডিভিশন নেয় না তৎকালীন ম্যাট্রিক পরীক্ষায়। আমি গেছি এই ছাত্রলীগের কোটায়। হ্যাঁ, এই ছাত্রলীগের কোটায় আমার একটা বন্ধু ছিল বরিশাল্লা মালেক, আর আমি নোয়াখাইলা মালেক। ও আমাকে এই লাইনটা কইরা দিছে। ওর পরে না ওই যে ছাত্রলীগের মিটিং হইলে, মিছিল হইলে পিছে ঘুরতাম, বড় ভাইদের পিছে ঘুরতাম। এই কথাগুলো এই জন্য বললাম, এই যে বলে না সার্জিস ছিল ছাত্রলীগে, এরা গুপ্ত ছাত্রলীগ এখন মুখ বাইর করতেছে। ভাই ওইভাবে ঢুকছে, ঢুকার পর তাদের ভিতরে পরিবর্তন আসছে। তারা যখন দেখলো বিশ্ববিদ্যালয়ের লাইফ কি, এখানে কি হইতাছে, হায় এখানে তো জোর কইরা নিয়ে মিটিং এ ঢুকায়, জোর কইরা মিছিলে লইয়া যায়, জোর কইরা মধুর ক্যান্টিনে খায়া পয়সা না দিয়া চলে যায়, জোর কইরা এরে মারে ওরে ধরে। এবং ওই রাস্তাটার মধ্যে ছিনতাই হতো, বিশ্ববিদ্যালয়ের ওই রাস্তার মধ্যে ছিনতাই হতো। ওই ছিনতাইয়ের সাথেও ছাত্রলীগের অনেক পোলাপান এক সময় ধরা পড়ছে। এখন দেখেন ছাত্রলীগ আর ছাত্র দল শুনতে খুব কাছাকাছি না, অনেক কাছাকাছি ব্যাপার। যেমন ছাত্র শিবির, ওইটাও কাছাকাছি, যার জন্য ওরা একটা ঐক্য নাম দিয়ে অন্যদিকে নিয়ে গেছে। ছাত্র শিবির নামটা সরাইয়া দিছে, কারণ ওরা বুঝাইতে চায় নাই যে আমরা কোন দলের অধীনে, মানে জামাতে ইসলামের অধীনে আমরা না, ওইটাই কিন্তু বুঝাইতে চাইছে। কিন্তু ছাত্র দল যে বিএনপি, জাতীয়তাবাদী ছাত্র দল, এটা তো রয়ে গেছে। আর ওই ইমেজটা সারা দেশে তো ভাঙতে পারেনি নাই, এই ইউনিভার্সিটির হোস্টেলও ভাঙতে পারেন নাই আপনারা। তখন মানে 5ই আগস্টের পরে আপনারা ওইসব নিরহ ছাত্রলীগের পোলাপানকে ধইরা অপমান অপদস্থ করছেন, উত্তম মধ্যম দিছেন। আর ওই টাইমে আইসা কারা বাঁচাইছে? ওই যে গুপ্ত ছাত্র শিবির, গুপ্ত ভাবে গোপন ভাবে বড় ভাই সাইজা বুঝাইছে আপনাদেরকে যে ওরা তার কারোর উপরে জুলুম করে নাই। এই যে একটা উপকার করলো না, ওই একটা উপকার তার দেশের বাড়িতে সে তার মা বাবাকে বলছে, ওই উপকারের কথা বন্ধু বান্ধবকে বলছে। এইভাবে অনেকেই উপকার নিছে। আপনারা কি করছেন? ওই যে পানির ফিল্টার ভাঙ্গা ফেলাইছেন। দেখেন এই যে 5ই আগস্ট আবার আসলো, ওই টাইমে তারা পুরা 5ই আগস্টটাকে তুলে ধরলো কত আধুনিক ভাবে, তাই না? একটা মিউজিয়াম বানায়া সবকিছু মানুষকে যখন বুঝাইতেছিল, তখন আপনাদের একজন কর্মী ওই যে শাহবাগের ওইখানে গিয়া মৃত্যু হইলো, বাইক নিয়ে গেছিল কোথায়, যেখানে নেশা পানির জিনিস বিক্রি করে, ওইখানে তার মৃত্যু হইলো, মনে আছে? তখন আপনারা ওইটা নিয়ে প্রতিবাদ করলেন, মিছিল করলেন, ভিসির পদত্যাগ চাইলেন, ইউনিভার্সিটি অস্থির করে ফেলাইলেন। কেন আপনারা তখন নির্বাচনটা মাথায় নিলেন না? যে নির্বাচন তো সামনে ডাকসুর, এটা তো আপনারা জানতেন, না জানলেও জানা উচিত ছিল, তাই না? ওরা জানলে আপনারা জানবেন না কেন? আসলে আপনারা ওইদিকে মন দেন নাই কেন? কারণ আপনারা তো জানেন, আপনাদের নেতারা বলতেছে কোন নির্বাচনই আগে হইতে দেব না, আগে হলো জাতীয় নির্বাচন, তারপরে স্থানীয় নির্বাচন, কলেজের নির্বাচন, ইউনিভার্সিটি নির্বাচন, যত রকম নির্বাচন আছে পরে, আগে জাতীয় নির্বাচন। এরা জুনিয়ররা, এই যে ছাত্র ভাইরা যারা ছাত্র দল করে, এরা এইসব বিশ্বাস করছে। বিশ্বাস করে বুঝছেন, কোন রকম আয়োজনে যায়
যায় নাই, মন থেকে একটা প্রস্তুতি নেওয়ার ব্যাপার আছে না, ওই প্রস্তুতিটা নেয় নাই। কারণ নেতা তো বলে দিছে আগে হলো জাতীয় নির্বাচন, তারপরে জাতীয় নির্বাচন হয়ে গেলে যেটা হবার সেটাই হবে। যেমন এখন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় শোনা যাচ্ছে ওইখানে অনেক টিচার নাকি বিএনপি মাইন্ডেড, যার জন্য এখনো ফলাফল। ডাকসু জাকসুর পর ডক্টর ইউনূসের অকল্পনীয় সিদ্ধান্ত আসছে ফাইনাল। বিএনপিকে অগ্রাহ্য করেই জনগণের চূড়ান্ত বিজয় হতে যাচ্ছে। কি চূড়ান্ত বিজয়? এই ৭২-এর সংবিধানকে কবর রচনা করতে হবে এবং তার প্রথম ধাপ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এর মানে সংবিধান সংশোধন করতে হবে। সংশোধন বলেন, লাথি মারা বলেন, বাদ দেয়া বলেন, আপনি যে ভাষায় বলে শান্তি পান বলেন। যেমন শিবিরের বিজয়কে বিএনপির সালাউদ্দিন শিবিরের বিজয় না, বিজয়ীদের বিজয়, যাই বলুন, এই সংবিধানে হাত দেওয়া যাবে না। এটা হচ্ছে বিএনপি বাঁচার শেষ থিওরি। কারণ বিএনপি দেখছে এই হাসিনা, মুজিব, এদের নতুন আব্বার, এদের মা, এই সংবিধান না বাঁচলে বিএনপি মরবে। তো এই জন্য বিএনপি শেষ পর্যন্ত বলেছে ঠিক আছে আপনি সব সংস্কার করেন অর্ডিন্যান্সের মাধ্যমে, কোনো সমস্যা নেই, কিন্তু সংবিধানে হাত দেওয়া যাবে না, পার্লামেন্ট ছাড়া কেউ সংবিধানে হাত দেওয়া যাবে না। কিন্তু সরকারও এই বিষয়ে কিন্তু বলেছিল যে না, এটা সংসদ করবে, প্রথম কথা এটাই ছিল। কিন্তু ডাকসু জাকসু নির্বাচনে প্রমাণিত হয়েছে যে বিএনপির পেছনে জনগণ নাই, বিএনপি ধৈঞ্চা। অতএব এই ধৈঞ্চাদের কথায় সংস্কার থেকে যদি পিছু হটেই তাহলে ইউনূসের খবর আছে। তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ, তারা জুলাইয়ের পক্ষের শক্তি, তারা সংবিধান সংস্কার চায়। এখন সমকালের খবর, জুলাই সনদ বাস্তবায়ন নির্বাচনের আগেই সংবিধান সংস্কারের চিন্তা সরকারের। এর মানে দেখেন, এই নির্বাচনের আগেই সংবিধান সংস্কারের চিন্তা কিভাবে? ডেফিনেটলি পার্লামেন্টারি প্রসিডিউরে না, কিভাবে? ওই শিশির মনে যে থিওরি দিয়েছে ওই থিওরিতে, আর প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন বা অর্ডিন্যান্স বা এইভাবে গণভোটের দিকে হয়তো বা যাবে না। আবার এদিকে জামাত, এনসিপি, চরমনাই সহ ৮ দল যুগপৎ আন্দোলনে নামতে যাচ্ছে। সরকার আগেভাগেই সংবিধান সংস্কারের কথা বলছে, নির্বাচন আগে সংবিধান সংস্কার করবো। বিএনপি যেটা ঠেকাতে সব ধরনের চেষ্টা করছে। এখন কেমন লাগে? সংবিধান সংস্কার করবে সরকার, এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমি আগেই বলেছি, আমরা জানি। এখন আনুষ্ঠানিকভাবে জাতীয় গণমাধ্যমের রিপোর্ট থেকে আপনারা জানলেন। আই রিপিট দিস হেডলাইন অফ সমকাল, নির্বাচন আগেই সংবিধান সংস্কারের চিন্তা সরকারের। আর সংবিধান সংস্কার এটা জুলাই সনদ ভিত্তিক, কার্যত জুলাই সনদ সাইন হওয়ার পরেই ওইটি হবে আমাদের সংবিধান। বিএনপিকে অগ্রাহ্য করে এই চূড়ান্ত বিজয়। সংবিধান সংস্কার হলে, সংবিধান যদি জুলাই ভিত্তিক হয়, ওইটি হবে জনগণের চূড়ান্ত বিজয়। তারপর আর এই বিএনপি আওয়ামী লীগের বস্তা পচা রাজনীতি ফিরতে পারবে না। হ্যাঁ, বিএনপি রাজনীতি করলে জিয়াউর রহমান, খালেদা জিয়ার মতো ভদ্র হয়ে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে চাঁদাবাজ, দুর্নীতি, লুটপাট, টেম্পো স্ট্যান্ড দখল, এগুলো ছেড়ে শিবিরের মতো ভদ্র রাজনীতি করে ওয়েলকাম। আমরা যে বিএনপি ধ্বংস চাই, ওটা হচ্ছে চাঁদাবাজি বিএনপি। কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে অতীতে বিএনপি ছিল, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে শান্তিময় যে সময় ছিল, সেটা জিয়াউর রহমানের অধীনে। সেই বিএনপি আসুক, অবশ্যই ওয়েলকাম। আমরা সেই বিএনপিকে বুকে আগলে রাখবো। সেই বিএনপিকে আমরা পরামর্শ দিব কিভাবে এরা ছাত্র সংসদ নির্বাচনে ভালো করতে পারে, জাতীয় নির্বাচনে কিভাবে ভালো করতে পারে। কিন্তু এই ভারতের দালালি করে, চাঁদাবাজি আর টেম্পো স্ট্যান্ডে মাস্তানি করে এই বিএনপি চলবে না। দর্শক, সমকালের এই খবর, এটা ঐতিহাসিক, এটাই সত্য। নির্বাচনের আগেই সংবিধান সংস্কারের চিন্তা সরকারের। অসাধারণ। বিএনপি জয় বাংলা, এর মধ্য দিয়ে বিএনপি জয় বাংলা। আওয়ামী লীগ জয় বাংলা 5 আগস্টে হয়েছে, জাতীয় পার্টি জয় বাংলা। আবার জামাত, এনসিপি, চরমনাই সহ 8 দল যারা আপনারা জানেন যে যুগপৎ আন্দোলনে নামতে যাচ্ছে, এই কয়েক ঘন্টার মধ্যে আপনার ঘোষণা পাবেন। 24 ঘন্টা, 48 ঘন্টা, কেউ তার কয়েক ঘন্টা পর, মানে সব দলই কাছাকাছি সময়ে ঘোষণা দিবে যে আমরা যুগপৎ আন্দোলনের কর্মসূচি। তো ওটা টের পেয়ে আগেভাগে ইউনূস সরকার মূলত ওই জামাত, এনসিপি, চরমনাইয়ের দাবি মানার সিদ্ধান্ত নিয়েছে। এবং এই যুগপৎ যে আন্দোলন হতে যাচ্ছে, তার মধ্যে কিন্তু জাতীয় পার্টি নিষিদ্ধ, 14 দল নিষিদ্ধ আছে। এর মানে বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ। পুরনো বস্তা পচা কোনো রাজনীতি চলবে না। এই জমিনে জামাত শিবিরের রক্ত ঝরেছে, তাদের রক্ত কথা বলছে, এখন রক্ত ইম্প্যাক্টস তৈরি করছে। সাংবিধানিক সংস্কার কার্যকরে আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন আগেই জুলাই সনদ, জাতীয় সনদ বাস্তবায়ন করতে চায় অন্তর্বর্তী সরকার। এটি হবে চূড়ান্ত বিজয়। আমরা তো এটাই বলছি, সংবিধান সংস্কার করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং নির্বাচন হবে জুলাই সনদের ভিত্তিতে। মানে জুলাই সনদই হবে আমাদের সংবিধান, ওটার আলোকই হবে জাতীয় নির্বাচন। এটি তো সবাই বলছে, এটি তো বিএনপি ঠেকানোর চেষ্টা করছে। অন্যান্য সংস্কারের ফয়সালা হলেও বিশেষ সাংবিধানিক আদেশে সংসদের বাইরে সংবিধান সংশোধন বৈধ কিনা এই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানের কারণে নির্বাচনী অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই সংবিধান সংস্কার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক ঐক্যমত না হলে সাংবিধানিক আদেশের পথে যেতে পারে সরকার। ঠিক আছে, সাংবিধানিক আদেশের পথে যাও, এটি তো জামাত চায়, এটি তো জনগণ চায়। আপনি যে পথে সাংবিধানিক আদেশের নতুন কিছু আবিষ্কার করেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সংবিধান লাগবে। ওই আপিল বিভাগের রেফারেন্স এগুলোর মাধ্যমে এই সরকার বৈধ না। এই সরকার বৈধ হবে এই জুলাই সনদের ভিত্তিতে। ফাইনাল। সরকার এবং জাতীয় ঐক্যমত কমিশন সূত্র সমকালকে সব তথ্য জানিয়েছে। সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে গত বৃহস্পতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে ঐক্যমত কমিশন। প্রধান উপদেষ্টা এই কমিশনের সভাপতি। যমুনায় বৈঠকে 3 উপদেষ্টাও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও ছিলেন। 2 দিন পর বিএনপি বলবে ইউনূস বেঈমান,
খলিলুর রহমান বেঈমান লন্ডনে বলে আসছিল এক কথা, এখন এরা ইউটার্ন নিয়েছে। আসলে ডাকসু জাকসু নির্বাচনের পর সরকার যে নড়ে চড়ে বসেছে তার আলামত এটা। ডাকসু জাকসুতে বিএনপি জিতলে তাহলে এই ঘটনা ঘটতো না, এই সংবিধানে হাত দেওয়ার সাহস ইউনুস করতো না। বুঝতে পারছেন ঘটনা কোন দিক থেকে কোন দিকে করাচ্ছে? সংসদের বাইরে সংবিধান সংশোধনকে অবৈধ মনে করে বিএনপি, ফালতু কথা। তাহলে তো জিয়াউর রহমান অবৈধ, কি অপদার্থের দল এটা, কি মাথা মোটা দল, গারুলদের দল। জিয়াউর রহমান কি করেছিল? বিভিন্ন অর্ডিন্যান্সের মাধ্যমে আইন তৈরি করে তারপরে পঞ্চম সংসদের মাধ্যমে বৈধতা দিয়েছে। সেটা কি সংসদীয় প্রক্রিয়া করেছিল? কোন প্রক্রিয়া করেছিল? জিয়াউর রহমানের পদ্ধতিটা ছিল কি? এমন জিয়াউর রহমানকে অবৈধ বলছে এরা। আপনি চিন্তা করছেন কত বড় ধৃষ্টতায় বিএনপির, যে বাপের নাম যে ভুলে যায় ও ধ্বংস অনিবার্য, এই বিএনপির ধ্বংস অনিবার্য। এরা বলে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এদের ধ্বংস অনিবার্য। তারা সাংবিধানিক আদেশের ঘোর বিরোধী। জামাত ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল সংবিধান সংস্কার সনদে সই রাজি নয়। সরকার এখন কি সিদ্ধান্ত নিয়েছে? সংবিধান সংস্কার করবে, বিএনপি যেটাকে অবৈধ মনে করছে ওইটাই করবে। আর অবৈধ বলতে কিচ্ছু নাই, জনগণের আকাঙ্ক্ষায় চূড়ান্ত। এখানে অবৈধ বৈধ কি, কিসের ভিত্তিতে অবৈধ বৈধ? যার ভিত্তিতে অবৈধ বলছে ওই সংবিধান তো হাসিনা নিয়ে পালিয়েছে। এখানে অবৈধ বলার ভিত্তিটা কি? যমুনা এবং কমিশন সূত্র সমকালকে জানিয়েছে রাজনৈতিক ঐকমত না থাকায় নির্বাচনের আগে সনদ বাস্তবায়ন অনিশ্চিত। সনদ না হলে জামাত কয়েকটি দল নির্বাচন বর্জন করবে। এখন জামাত বাংলাদেশ সবচেয়ে বড় দল, বাংলাদেশের গণমানুষের দল জামাত ইসলামী। ডাকসু জাকসু নির্বাচনের মাধ্যমে বুঝেন নাই সবচেয়ে বড় দল নির্বাচনে যাবে না। নির্বাচন করবে কি কর্মীবিহীন জনবিচ্ছিন্ন টেম্পো স্ট্যান্ডের দল বিএনপিকে নিয়ে? না, সবচেয়ে বড় দলকে বাদ দিয়ে কোনো নির্বাচনের কথা কল্পনা করা যাবে না। তো সব মিলিয়ে সরকার দেখেছে না জনগণ তো এই দিকে, মানে সংবিধান সংস্কার করতে হবে জামাতের দাবির দিকে। এখন বিএনপি যাই বলুক, বিএনপি তো কর্মীবিহীন, ধইনচা ফাঁকা বেলুন। তারেক রহমান ওয়ান কাইন্ড অফ পালাতক। অতএব জনগণের দাবি, জনগণের চূড়ান্ত দাবি মেনে নিতে যাচ্ছে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।